সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন ক্রিকেট কোচ বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। নাজমুল আবেদিন ফাহিম এই সময়ে বেশ আলোচিত ক্রিকেট বোর্ডের একটা পরিবর্তনের রূপরেখা দেবেন বলে ঘোষণা দিয়েছেন। সেই রূপরেখাটা কিভাবে সেটা বাস্তবায়ন হতে পারে, আমরা সেসব বিষয়ে কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারবেন। নাজমুল আবেদিন ফাহিম, প্রথমেই জানতে চাই যে আমি রূপরেখায় আসছি পরে, কিন্তু কেন আপনার মনে হলো যে ক্রিকেট বোর্ডে একটা পরিবর্তন প্রয়োজন? কেন মনে হলো যে একটা রূপরেখার মাধ্যমে সেই পরিবর্তনটা বাস্তবায়ন প্রয়োজন, এবং এই সময়ে কেন? ধন্যবাদ। শেষটা দিয়ে শুরু করি। এই সময় এই কারণে যে এই সময়টাই হচ্ছে পরিবর্তনের সময়। আমরা সারা দেশ জুড়ে দেখছি যে গত 15টা বছর ধরে যেভাবে দেশ চলেছে এবং দেশের বিভিন্ন সেক্টরে আমরা দেখেছি যেই অরাজকতার কথা বলবো, যে বৈষম্যের কথা বলবো, যে অনৈতিকতার কথা বলবো, ক্রিকেট বোর্ডও তার ব্যতিক্রম ছিল না কিন্তু। আচ্ছা। এবং সে কারণেই, এটা আমি অনেকবারই বলেছি, এটা বোধহয় রিপিটেশন হয়ে যাবে, সে কারণেই আমরা রিসেন্টলি দেখেছি নেপালের সাথে জিতে আমরা কতটা উচ্ছ্বাসিত ছিলাম, কিন্তু বাংলাদেশের এখন সেখানে থাকার কথা ছিল না কিন্তু। আমরা যদি 10-12 বছর আগের বাংলাদেশ দলকে দেখি, আমার মনে হয় এখন বাংলাদেশ দলের সম্ভাবনা ছিল মধ্যম সারির একটা দল হবার। আমরা একটা দল, যে দলকে পরবর্তী বিশ্বকাপে জায়গা পাবে কি পাবে না এসব নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ ছিল না। এমন একটা দল, যে দলকে সবাই সমূহ করবে, যে দলকে নিয়ে ভাবতে হবে, যে দলের বিরুদ্ধে খেলার সময়। তার কোনোটাই কিন্তু হয়নি, একেবারে কোনোটাই কিন্তু হয়নি, কোনো ফর্মেটই না। এবং এটা দিন দিন কিন্তু আরো এর অবনতি হচ্ছে। এবং সেটা ওই কারণেই যেভাবে এটা পরিচালিত হয়েছে গত 10-12 বছর ধরে, সেটারই কিন্তু ফলশ্রুতিতে আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি। সেই কারণে কিন্তু এটা পরিবর্তন দরকার। আচ্ছা। কারণ একই মানুষ, আমরা দেখেছি একই মানুষ দীর্ঘ সময় ধরে এটা চালিয়েছে। বোর্ড সভাপতি কথা বলতে পারি, 12 বছর ধরে তিনি আছেন। বোর্ড সভাপতি বলি বা পরিচালকদের অনেকেই, সবাই আরো বেশি মূল যারা সিদ্ধান্ত নেন, তারা দীর্ঘ সময় ধরে এই বোর্ডটা পরিচালনা করে আসছেন। এবং আমার মনে হয় না সেই একই মানুষ অন্য কোনোভাবে এই বোর্ডকে পরিচালনা করার ক্ষমতা রাখেন। কালকেই আমাদের এখানে ফারুক আহমেদ এসেছিলেন, সাবেক অধিনায়ক। তিনি বলছিলেন যে পুরনো যারা আছেন তাদের মেধা কিংবা চিন্তাটা একই রকম, নতুন কারো আসা উচিত নতুন মেধার জন্য কিংবা নতুন কোন আইডিয়ার জন্য। আপনি কি একমত? না, ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি একই জিনিস রিপিট করতে থাকে তো একই জিনিস হবে। তো সেই জন্যই একটা বড় কারণ হচ্ছে সেটা, যে একটা পরিবর্তন দরকার, যারা নতুন চিন্তা ভাবনা নিয়ে আসবে। স্বাভাবিকভাবে সেটাই স্বাভাবিক। যদি নতুন কিছু আমরা ভাবতে চাই, নতুন একটা ডিরেকশনে যেতে চাই, নতুন মানুষ প্রয়োজন হবে স্বাভাবিকভাবে। এই কথাটা বারবার উঠে আসছে যে ক্রিকেট বোর্ডের সিস্টেম বদলানো দরকার। হ্যাঁ, সিস্টেম আমার মনে হয় না সিস্টেম, আমরা কিন্তু জানি যে আমরা রাস্তা দিয়ে যখন আমরা যাই, এটা যদি রাস্তায় গাড়ি যাওয়ার রাস্তা হয় এটা, আর আমি যদি উল্টা দিক থেকে আসি তাহলে আমি ভুল করছি। নিয়ম কিন্তু ঠিকই আছে, কিন্তু রাস্তায় উল্টা দিক দিয়ে আসা যায় না কিন্তু আমরা অনেককেই দেখি কিন্তু উল্টা দিকে আসতে। তারা কিন্তু সিস্টেম থাকার পরেও কিন্তু সিস্টেমটাকে তারা অনুসরণ করছে না, সিস্টেমটাকে তারা অনুসরণ করছে না। আমরা ক্রিকেট বোর্ডও কিন্তু দেখেছি, ক্রিকেট বোর্ডে যে সিস্টেম নেই তা নয়, কিন্তু সেটাকে এমনভাবে ম্যানিপুলেট করা হয়েছে। সেটা আমরা যদি ইলেকশন প্রসেসই বলি, কিংবা ইলেকশন প্রসেসকে নিজেদের দিকে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের ম্যানিপুলেশন হয়েছে, আমরা ঢাকার যে ক্রিকেটটা, সেটাকে কিভাবে একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা আমরা দেখেছি। এবং সেটার যে এফেক্ট এসেছে আমাদের আলটিমেট জাতীয় দলে, সেটা কিন্তু একেবারেই ভিজিবল। সো আমার মনে হয় যে এইসব কারণেই কিছু মানুষ তাদের নিজেদের স্বার্থে ক্রিকেট বোর্ডকে এমনভাবে ব্যবহার করেছে, যার ফলশ্রুতিতে ক্রিকেটটা আজকে এই পর্যায়ে নেমে এসেছে। তারা কি বুঝতে পারেনি যে ক্রিকেট নিয়েই যেহেতু তারা এই কাজটা করছে, ক্রিকেট যদি ধ্বংস হয়ে যায় তাদের প্রশ্নটা সামনে আসবে তাদের সামনে, কিংবা ক্রিকেট বোর্ড এই জায়গায় আজকে এই চ্যালেঞ্জের মুখে তারা পড়তে পারে, এটা কি তারা ভাবেনি কখনো? মানুষের নেচারই এরকম। একটা পর্যায়ে এসে মানুষ কিন্তু ওইসব চিন্তা ভাবনা আর করে না। মানুষ যখন অসম্ভব ক্ষমতার অধিকারী হয়ে যায়, আমরা নিজেরাও জানি, কিন্তু একটা খেলোয়াড় কিন্তু একটা টু শব্দ করতে পারে না। হ্যাঁ, সবাই তাদেরকে খুশি করে কথাবার্তা বলতে হয়, তাদের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করা যায় না কিন্তু। এবং তারা জানে যে তাদের বিরুদ্ধে উচ্চারণ করার কোথাও কোনো সুযোগই নেই। অর্থাৎ মানুষের যখন এরকম ক্ষমতা থাকে, মানুষ আস্তে আস্তে কিন্তু কেয়ারলেস হয়ে যায়। তারা পেছনে কি ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে এগুলোর দিকে খেয়াল করে না কিন্তু। এবং সেটাই হয়েছে কিন্তু, তারা অনেক ফুটপ্রিন্ট রেখে গেছে, যে তারা অনৈতিক ছিল, তারা নীতি নৈতিকতার ধার ধারেনি, তারা ন্যায় অন্যায়ের ধার ধারেনি,
হ্যাঁ না, বৈষম্যের ব্যাপারে বলি, দুর্নীতির কথাই যদি বলি, এই সব কিছু মিলিয়েই অনেক ফুটপ্রিন্ট কিন্তু তারা পিছনে রেখে গেছে কিন্তু, এবং এটি স্বাভাবিক, যাদের ক্ষমতা অনেক বেশি থাকে তারা তাই করে, এবং এখানে কিন্তু এর ব্যতিক্রম নয়। আপনার কাছ থেকে আমরা শুনলাম যে কেন এই সময় এই প্রতিবাদটা আপনি করলেন, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আপনি নিজে কেন এগিয়ে আসলেন সেটা প্রথম জানতে চাই। এবং আপনি এর আগেও আমাদের টকশোতে গত 5-7 বছরে বিভিন্ন সময় নানা অনিয়ম সমালোচনা করেছেন, কিন্তু এরকম প্রকাশ্যে এসে একটা কাঠামো বদলের রূপরেখা দেওয়ার ইচ্ছাটা কেন হলো? কাঠামো বদলের ব্যাপারটা কিন্তু, যে রূপরেখার যে ব্যাপারটা, এটা কিন্তু আজকের না, এটা কিন্তু বছরকে বছর ধরেই একটা চিন্তার ফলশ্রুতি কিন্তু। আচ্ছা। কিভাবে এটা হতে পারে, কিভাবে এটা হওয়া উচিত ছিল, এটা যে আমি আজকে ভাবছি তা নয় কিন্তু, এটা হয়তো গত অনেকগুলো বছর প্রত্যেক দিনই আমি ভেবেছি যেটা এইভাবে হওয়া উচিত, এভাবে হওয়া উচিত, কিন্তু সেটা সামনে নিয়ে আসার কোনো সুযোগই ছিল না, আনলেও কোনো লাভ হতো না সেটা। আচ্ছা। বাট আজকে যখন একটা সুযোগ এসেছে, পরিবর্তনের একটা সুযোগ এসেছে এবং পরিবর্তনের একটা আবহ তৈরি হয়েছে, সে কারণে আমি এটাকে সামনে নিয়ে আসার চিন্তা ভাবনা করেছি। যে আমার মনে হয় যে যেভাবে আমি ব্যাপারটাতে ইনভলভ থেকেছি গত 5-7 বছর, যদিও এ থেকে আমার কোনো কিছু পাওয়ার ছিল না, কিন্তু যেভাবে ইনভলভ থেকেছি আমার পক্ষে সম্ভব যে জানা যে আসলে ভেতরের ব্যাপারগুলো কি, কোথায় কোথায় পরিবর্তনগুলি আনা দরকার, কোথায় কোথায় খুব সহজেই আনা দরকার। অনেক ব্যাপার আছে যেগুলি এক সপ্তাহের মধ্যে চেঞ্জ করে ফেলা যায় এবং তার রেজাল্টও পাওয়া যায়, কিন্তু এমন ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে যেগুলি হয়তো সময় সাপেক্ষ ব্যাপার। সো এই ব্যাপারগুলিতে এবং আমি যে সামনে যেটা এসেছি সেটা বোধহয় 2-3 দিন আগে আমি একটা মিডিয়াতে আমি অনেকক্ষণ কথা বলেছি, সেটাও কিন্তু অ্যাক্সিডেন্টালি হয়েছে। ঘটনা চক্রে আমি ওখানে ছিলাম এবং ঘটনা চক্রে অনেক মিডিয়া ওখানে ছিল, সেই কারণে সেটা হয়েছে। সেটা যে একেবারে অ্যারেঞ্জ কিছু তাও নয়, সেইভাবে সেটা হয়েছে। বাট আমি সুযোগ পেলে এখন এগুলি নিয়ে কথা বলতে চাই। কারণ একটু যদি জানতে চাই আপনার এই রূপরেখার মূল লক্ষ্যটা কি, মানে কোন গোলের জন্য কি বলতে চান আপনি, ক্রিকেট বোর্ড কোথায় যাবে কিংবা ক্রিকেটের কি পরিবর্তন আপনি দেখতে চান এই রূপরেখা বদলের মাধ্যমে? আমি একটু আগে যেটা বললাম যে সিস্টেম যে নেই তা নয়, কিন্তু সিস্টেম আছে। সিস্টেমটাকে ম্যানিপুলেট করা হয়েছে এতদিন নিজেদের স্বার্থে। যারা আসবে তাদের মধ্যে সততাটা বোধহয় সবচাইতে বড় পূর্ব শর্ত হবে, সততাটা, নীতি নৈতিকতাটা বোঝা পড়ছে এবং একটা স্বপ্ন। এগুলো আমি বলছি না যে মাঠ করতে হবে, হাট করতে, এগুলো পরের ব্যাপার, কিন্তু এগুলো সবই আছে, এগুলো করা একেবারেই সহজ। কিন্তু নীতি নৈতিকতার দিকে, সততার দিকে, স্বচ্ছতার দিকে, জবাবদিহিতার দিকে যেন নজর থাকে, এমন একটা গ্রুপ অফ পিপল দরকার যারা ক্রিকেট বোর্ডকে পরিচালনা করবে। এবং সেটা যদি হয়, বাকি কাজগুলো কিন্তু এমনি হয়ে যাবে। কিন্তু বাকি কাজ বোঝার মানুষ অনেক আছে, আগের বোর্ডে ছিল না তা নয়, কিন্তু তারা বিচ্যুত হয়েছে। আচ্ছা। কেউ কেউ হয়তো সরাসরি ছিল না, কিন্তু তারা তার প্রতিবাদ করতে সাহস পায়নি, কিন্তু কেউ কেউ হয়তো তাদের সাথেই মিশে গেছে সরাসরি না হলেও। সো আমার মনে হয় এই জন্যই সাহসী মানুষ দরকার, যারা স্বপ্ন দেখে, যারা সত্যিকার অর্থে, আমরা জানি ক্রিকেট আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে, কতটুকু সম্ভাবনা আছে ক্রিকেটের। আচ্ছা, এই পরিবর্তনের কথা আপনি যেভাবে বলছেন, আরেকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদল মানুষ প্রতিদিনই ক্রিকেট বোর্ডে যাচ্ছে বিভিন্ন সময়, এবং তারা বোর্ডরুমে ঢুকে পড়ছে, বাইরে প্রতিবাদ করছে, মানববন্ধন করছে এবং বিভিন্ন ধরনের কথা বলছে। এটাকে আপনি কিভাবে দেখেন? আপনার কাছে জানবো, বিরতির আগে তার আগে একটা প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে যে এই যারা এখন এই পরিবর্তনের হাওয়ায় অনেকেই এখন ঢুকে পড়ার চেষ্টা করছে ক্রিকেট বোর্ডে, প্রতিদিনই তারা যাচ্ছেন, বোর্ডরুমে ঢুকে পড়ছেন, বোর্ড সভাপতির চেয়ারে বসে পড়ছেন, মানববন্ধন করছেন, তারা কি আসলে এই অসুসময়ের ভাগ নিতে এসেছেন? আপনার কি মনে হয়? না, তাদের মধ্যে অনেকেই আছে যারা একসময় ক্রিকেটকে সার্ভ করেছে, তারপর হয়তো আর সুযোগ পায়নি সার্ভ করার। অনেকেই আছে যারা সুযোগ সন্ধানী, তারা এখানে সুযোগ নিতে এসছে, মানে দুই পক্ষই আছে। তবে আমি ডেফিনেটলি এখনো ক্রিকেট বোর্ডে কিন্তু ডিরেক্টর না আসলেও ক্রিকেটের স্টাফরা আছে, এমপ্লয়িজরা আছে, তাদের কাজে যেন ঘাটতি না হয়। তারা অনেক প্যানিক হতে পারে, কিন্তু এসবে আমাদের সবসময় অনেক কাজ থাকে, সেই প্যানিক অবস্থা যেন তৈরি না হয়, এটা আমি চাইবো। আর আপনি যেটা বললেন যে প্রেসিডেন্টের চেয়ারে বসাটা, আমি ভালোভাবে নিলাম না। আচ্ছা, আমরা আপনার যে রূপরেখা সেটা জানতে চাই। যে রূপরেখাটা আপনি বলেছিলেন কয়েকদিনের মধ্যে দিবেন আলোচনা করে, সেটা কত দূর? না, ওটা একটা তো আউটলাইন করাই আছে, একটা আউটলাইন করা আছে। আমাদের একটু বলবেন একটা দুটো আউটলাইন, যেটা প্রথম একটা দুটো যে কাজগুলো হওয়া দরকার কিংবা সিস্টেমের পরিবর্তনে যেটা হওয়া দরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, এটা কিন্তু এতদিন ছিল বিসিসিবি, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সবকিছু ক্রিকেট কন্ট্রোল করেছে বিসিবি। এই যে ডিসেন্ট্রালাইজ করার যে কথাটা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, রিজিওনাল ব্যাপারটাকে নিয়ে আসা,
যেটা করলে হয়তো খেলা আরও বিস্তৃত হতো, অনেক খেলা হতো, অনেক খেলার হতো, অনেক ফ্যাসিলিটি তৈরি হতো। আমরা অনেক অনেক শুধু এগুলিই না, অনেক সংগঠক তৈরি হতো, অনেক হিউম্যান রিসোর্স তৈরি হতো, এগুলো আমরা করিনি। আসলে ক্রিকেট বোর্ডের দায়িত্ব হচ্ছে খেলাটা সারা দেশের ছেলেমেয়েরা যেন খেলতে পারে সেটার ব্যবস্থা করা, এবং তারা খেলতে খেলতেই তারা খেলাটা শিখবে, এবং সেখানে কিন্তু আস্তে আস্তে অন্য 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 ব্যাপারগুলি অটোমেটিক চলে আসে। মূল বিষয় কিন্তু খেলোয়াড়, অন্য কিছু না, মূল বিষয় হলো খেলোয়াড়। একটা ছেলে যার বা মেয়ে যার বয়স 10 বছর বা 8 বছর বা 12 বছর, তার জন্য আমি কাজ করব, সেই আস্তে আস্তে গ্র্যাজুয়ালি উঠে আসবে, এবং সেই কীভাবে সব সুন্দর করে গ্র্যাজুয়ালি উঠে আসতে পারে তার জন্য আমার কাজ করার কথা অ্যাজ দি হেড অফ দি অর্গানাইজেশন, মানে সেন্টার বোর্ডটার কথা বলছি আমি। এবং আমরা দেখবো কিন্তু ওটা করতে গেলেই কিন্তু আমার মাঠ লাগবে, আমার কোচ লাগবে, আমার অর্গানাইজার লাগবে, আমার এই লাগবে, সেই লাগবে, আমার স্পন্সর লাগবে, এইসব সব কিন্তু ওখানেই। কিন্তু খেলোয়াড়দের দিকে মনোযোগী হতে হবে, তাহলে কিন্তু ভালো খেলোয়াড়টা উঠে আসবে। কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা খেলোয়াড় খুঁজি, যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যাই আমরা খেলোয়াড় খুঁজি, আমরা সংগঠন খুঁজি না, অন্য কিচ্ছু খুঁজি না, বোর্ডও খুঁজি না, মেম্বারও খুঁজি না, আমরা খেলোয়াড় খুঁজি, সেরা খেলোয়াড়টা। সেই সেরা খেলোয়াড়টা নিয়ে আসার একটা প্রক্রিয়া ওর মধ্যে থাকবে, ওই রূপরেখার মধ্যে থাকবে। মানে সেটাই হলো মূল কাঠামের জায়গা, আপনার চেষ্টার জায়গা। আমরা আরো বিস্তারিত কিছু জানার চেষ্টা করব নাজমুল আবেদিনের কাছে। তার আগে একজন দর্শক আছেন, ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে স্যারের কাছে, যে আমাদের ক্রিকেট বোর্ডে যে আমাদের তো দুর্নীতি হয়েছে বা খেলোয়াড়দের নিয়ে এত আনাগোনা হয়েছে, এটা কেন হইতেছে? বিদেশে তো অন্য অন্য দেশে এই জিনিসটা নাই, আমাদের দেশে এই জিনিস কেন হইতেছে? আর বিশেষ করে আরেকটা জিনিস হচ্ছে কোচের ব্যাপারে, বিদেশে থেকে যে কোচগুলো আইনা কোটি কোটি টাকা তাদেরকে বেতন দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকা মাসে বেতন দেওয়া হয়, আমাদের দেশি কোচ তো আছে, আমরা 2টা বছর বা 3টা বছর দেশি কোচ দিয়ে তো আমাদের দলটা চালাতে পারি। যেমন ভারতে গৌতম গম্ভীর, সে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনার দুটো প্রশ্ন, বিদেশি কোচ এবং কেন ক্রিকেট বোর্ডের এই অবস্থা। আমরা এ বিষয়ে নাজমুল আবেদিন ফাহিমের উত্তরটা নিব, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির আগে দর্শকের ফোন ছিল, আমরা ওই বিষয়ে একটু সংক্ষেপে বলে দিবেন যে অন্য দেশের বোর্ডগুলো নিয়ে যেমন আলোচনা হয় না, বাংলাদেশের বোর্ড নিয়ে কেন হয়, এবং কোচ, বিদেশি কোচ পরিবর্তন করা উচিত কিনা, একদমই সংক্ষেপে যদি উত্তরটা দিয়ে দেন। কারণ আমাদের এখানে যার যে দায়িত্ব, তাকে সেই দায়িত্বটা পালন করতে দেওয়া হয় না, বাকি সবাই মিলেই সেই দায়িত্বগুলি পালন করেন, দেখেই বোধহয় এত আওয়াজ হয়, এত নয়সা। আমরা সিলেকশন কমিটিকে দেখেছি, সিলেকশন কমিটির কাজ যতটুকু, তার বেশিরভাগ কাজ কিন্তু বাইরের লোকজনই করে, এবং অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি, এই জন্য কিন্তু এত কিছু হয়। আর আরেকটা প্রশ্ন, বিদেশি আমার মানে দেশীয় কোচ তৈরি করার কোনো চেষ্টা আমরা কখনো করিনি, যে কারণে আমাদের জাতীয় দল, এ দল, হাই পারফরমেন্স, আন্ডার-19 সব ক্ষেত্রেই আমরা বিদেশি দেখছি, শুধু কোচ না, ফিজিও, ট্রেনার, সব ক্ষেত্রেই তাদের প্রাধান্য দেখেছি। এটা একটা বিশাল ব্যর্থতা যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কোনো স্টেপস নেইনি গত এতগুলো বছরে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে রূপরেখা বদল, আপনি রূপরেখার একটা মূল কাঠামো বললেন যে খেলোয়াড় তৈরি করা কিংবা ক্রিকেটার তৈরি করা, ছেলে মেয়ে ছোট থেকে বড় পর্যন্ত, যাতে পাথওয়েটা ঠিক থাকে, এবং সেটা করতে যেই অন্য সবগুলো অটোমেটিক্যালি চলে আসবে, সেটা তো একটা মূল ভিত্তির কথা বললেন। কিন্তু এই বোর্ডে যদি পরিবর্তন হয়, বর্তমান কমিটি ভেঙে যায় কিংবা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি আসে, মানে আমি বলছি যে নির্বাচনের সিস্টেমটা কি আপনি পরিবর্তন চান, যেভাবে এখন নির্বাচন হচ্ছে? অবশ্যই। সেক্ষেত্রে আমার একটা সম্পূরক প্রশ্ন, যে এই পদ্ধতি প্রবর্তনের আগে যে পদ্ধতি ছিল, সেখানেও এক ধরনের অভিযোগ ছিল, জেলা এবং বিভাগের কাউন্সিলরদেরকে অর্থ দিয়ে কিনে নেওয়া হতো কিংবা অর্থের বিনিময়ে ভোট কিনে নেওয়া হতো, এই অভিযোগ ছিল। মানে ওই কাঠামোটাও তো আসলে মানে প্রশ্নবিদ্ধ না। আমরা তো দেখেছি যেটা, যে যোগ্য লোকদেরকে আমরা দেখিনি, কিন্তু যখনই ক্রিকেট বোর্ডটা একটা বিশাল একটা অর্গানাইজেশন হয়ে গেছে, আমরা অনেক অযোগ্য লোককে দেখেছি, যারা তাদের আর্থিক শক্তির কারণে, রাজনৈতিক শক্তির কারণে তারা ওই জায়গাগুলি দখল করেছে, দখল করে তারা এখানে এসেছে। কিন্তু এগুলি পরিবর্তন হতে হবে। কিন্তু আমার মনে হয় যে যেই যুদ্ধটা আমাদের ছেলেমেয়েরা করলো, তারা তো এই জন্যই করলো। এইসব জায়গাগুলিতে যারা দখল করেছিল, দখলদাররা কেউ থাকতে পারবে না। মেধা ব্যাপারটা খেয়াল রাখতে হবে, কিন্তু মেধা শব্দটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ যখন যেখানে কাজে যাবে, সেই মানুষটা যেন মেধাবী, সর্বোচ্চ মেধা যার আছে সে যেন সেখানে যেতে পারে, তাহলে সর্বোচ্চ আউটপুটটা পাওয়া যাবে। কিন্তু আমরা ধরে এই ভদ্রলোকের অনেক টাকা আছে, বা এই ভদ্রলোক দারুণভাবে উনি রাজনৈতিক সক্ষমতা অনেক বেশি, আমরা ওনাকে বসিয়ে দিলাম, আমার সুবিধা হবে দেখে, এগুলি আর চলতে পারবে না। আমার মনে হয় যে সক্ষমতার ব্যাপারটা, মেধার ব্যাপারটা, যোগ্যতার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হবে প্রত্যেকটা জায়গায়। আমরা কিন্তু দেখেছি অনেকগুলো জায়গায় অনেকে পদত্যাগ করে ফেলেছেন, কিন্তু বড় বড় জায়গায় কিন্তু, এবং ওখানে যারা আসছেন তারা সবাই কিন্তু মেধাবী মানুষে
আসছেন এবং সেখানে সবাই সেখানে প্রাধান্যটা দিচ্ছে। আমার মানে এটাও খুব গুরুত্বপূর্ণ হবে যে কোনোভাবেই আমি চলে আসব বা আমার দল চলে আসবে বা আমরা সবাই মিলেই এটাকে হজম করব, সেই ব্যাপারটা হতে পারবে না। নির্বাচনের পদ্ধতিটা কি আপনি ভেবেছেন কেমন হলে আসলে মেধাবী লোক কিভাবে? আমার মনে হয় আমাদের আগে যে সিস্টেমটা ছিল সেটা রিলেটিভলি অনেক বেটার, অনেক বেটার, কিন্তু সেখানে আমি যেটা বললাম যে ঠিক মানুষটাকে চুজ, কাউন্সিলর যেন ঠিক লোক হয়। আর তার পাশাপাশি আমরা যদি রিজিনাল কনসেপ্টটাকে দাঁড় করাতে পারি তখন কিন্তু পুরো ব্যাপারটা বদলে যাবে। কিন্তু রিজিনাল ব্যাপারটাকে আমি মনে করি সারা দেশ মিলে বাংলাদেশের ক্রিকেট, ঢাকা না, সারা দেশে ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়া দরকার। কিন্তু সারা দেশের রিপ্রেজেন্টেশন থাকবে, সারা দেশে খেলা হবে এবং এই ঢাকার মিরপুরে সব ক্রিকেটাররা এখন থাকে। ঢাকার মিরপুরে কেন থাকবে? যে যার জায়গায় থাকবে সেখানে তার সুবিধা থাকবে, সুযোগ সুবিধা থাকবে। সেখান থেকে সে যারা জাতীয় দল বা সেই পর্যায়ে খেলা হবে তারা শুধু ঢাকায় আসবে, বাকি সবাই যার জায়গায় থাকবে। সো আমার মনে হয় ওটা করতে পারিনি বলে কিন্তু এরকম হয়েছে। কিন্তু আমার মনে হয় এই সব কিছুই পরিবর্তন আনা প্রয়োজন এবং সেটা আনা খুবই সম্ভব। একদমই শেষের দিকে আপনি নিজেও এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা দেখেছি রাস্তায় নেমেছিলেন সরাসরি, আপনার তাড়নাটা কি ছিল এবং যারা এই আন্দোলনে অংশ নিচ্ছে তাদের সম্পর্কে কিছু বলবেন কিনা? আমাদের ছেলেমেয়েরা যখন একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে ওরা রাস্তায় বুক পেতে দিচ্ছে এবং যখন দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা জাস্ট প্রতিহত করার জন্যই করছে না, ইন্টেনশনালি গুলি করছে মানুষকে মারার জন্য, আমাদের ছেলে মেয়েদেরকে মারার জন্য, তখন ঘরে বসে থাকাটা খুব কঠিন ছিল আমার জন্য। আমি একটু বলে রাখি যে আমি এর আগে এই অগস্টের প্রথম সপ্তাহের আগে শেষ মিছিলে গিয়েছিলাম 1969 সালে, যখন আমার বয়স 10 বছর ছিল। এর মাঝখানে আমি কোনোদিন কোনো মিছিলে যাইনি, কোনোদিন কোনো স্লোগান দিইনি, রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমি পরিবেশের কারণে রাজনীতি থেকে সবসময় দূরে থেকেছি। কিন্তু এবার কিন্তু এটা রাজনীতির কারণে না, আমাদের ছেলে মেয়েদের উপর যেভাবে নির্বিচারে গুলি চলেছে, তখন মনে ছিল আমার যে আমি যদি পাশে গিয়ে না দাঁড়াই পরে বোধহয় আমি আমার নিজের বিবেককে সান্ত্বনা দিতে পারবো না, সেই কারণে কিন্তু যাওয়াটা। আর যারা জীবন দিল আমি জানি না তাদেরকে কিভাবে ট্রিবিউট দেওয়া যায়, মানে এটা একটা অভাবনীয় ব্যাপার। সাইদ থেকে শুরু করে যারা মারা গেল তাদের সবার কথা প্রতিদিনই মনে পড়ে এবং মন খারাপ হয়। ধন্যবাদ আপনাকে নাজমুল আবেদিন ফাহিম আমাদের স্টুডিওতে আসার জন্য। তাদের কথা সবাই মনে রাখবে আমরা আশা করি, আবু সাইদ থেকে মুগ্ধ থেকে শুরু করে সবার কথাই, যাদের প্রাণের বিনিময়ে আসলে বাংলাদেশে আরও একটি গণঅভ্যুত্থান সফল হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি।